স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কি রেজাল্ট পাইছেন? জি স্যার পাইছি। স্যার আমি পাই নাই। আপনি কে? আমি পাই নাই স্যার। ইমরান। আপনি কি জমা দিছিলেন অ্যাডমিট কার্ড? জি স্যার জমা দিয়েছিলাম। তাহলে তো দিয়ে দেওয়ার কথা। আমার তো এখানে দেখাচ্ছে আমি সবাইকে দিয়ে দিয়েছি যারা অ্যাডমিট কার্ড দিছে। আপনারটা নিশ্চয়ই অ্যাটাচ হয় নাই। স্যার আমিও পাই নাই। একটু দাঁড়ান, আমি আপনাদের ক্লাসরুমে ঢুকে একটু চেক করি। আচ্ছা, যারা পান নাই ওরা তো পান নাই, কিন্তু যারা পাইছেন ওদের কারো কি গ্রেড নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন, কমপ্লেইন কিছু আছে? স্যার ভাইভাতে কত পাইছে এটা কি দেখা যাবে? কত কত বেশি এটা তো দেখানোর নিয়ম নেই। কেন? না স্যার এমনিতেই। আপনার কি মনে হচ্ছে যে মানে নাম্বার কম আসছে? না 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 স্যার এনে কোনো ইয়ে নেই। ও আচ্ছা, না এমনিতে আমাদেরকে দেখাতে মানা করা হয়েছে, ও তবে আপনাদের আচ্ছা যে স্যার চেক ঠিক আছে স্যার। বা এমনি আমাদের একটু এক্সাইটমেন্ট ছিল যে স্যার আমরা কোন বিভাগে কত পেয়েছি এটার জন্য। ও আচ্ছা, তবে আপনাদের মধ্যে কেউ কেউ অ্যাসাইনমেন্টে খুবই ভালো করছেন, আমি দেখে খুব অবাক হয়েছি যে এত সুন্দর প্রেজেন্টেশন। স্পেশালি এদের মধ্যে আপনাদের মধ্যে যে প্রণব নন্দী, আয়েশা, তারপর তুহিবুর, আপনাদের অ্যাসাইনমেন্ট খুব ভালো হয়েছে। আর বাকিরাও মোটামুটি সবাই রং আনসার খুব কম মানুষই দিয়েছেন। আমি মোটামুটি সবারটাই চেষ্টা করছি ক্যালকুলেট করে দেখার। ওই স্টেপ ফাংশনের অঙ্কটা বাদে বাকি সবগুলাই সবার মোটামুটি কারেক্ট হয়েছে আর কি। শুধু স্টেপ ফাংশনটা অনেকে ভুল করছে আর কি, তবে ওটা যেহেতু ক্লাসে করা হয়নি সেহেতু ওটার মার্কস খুব বেশি ইম্প্যাক্ট ফেলেনি আপনাদের টোটাল গ্রেডে। আচ্ছা, ইমরান, আপনি বললেন যে আপনাকে জমা দেন, আপনি কি ইমরান হাওলাদার? জি জি স্যার। আপনার নাই, ওই ছিল না আর কি, আমি রিটার্ন করে দিছিলাম, পরে মনে হয় আপনি অ্যাটাচ করছেন কিন্তু আর হ্যান্ড ইন করেন নাই। ও স্যার। ঠিক আছে, আমি আমি পাইছি মনে হয়, আমি আপনাকে দিয়ে দিব এটা। স্যার আমারটাও কি সেম প্রবলেম? পাই নাই যে। চেক করতে হবে আসলে, মানে আপনারা একটু নিজেরাই চেক করেন যে আপনাদের অ্যাডমিট কার্ড থেকে আসলে অ্যাটাচ হয়েছে নাকি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড আপনারা বারবার রিটার্ন করতেছেন কিন্তু কোনোটাই অ্যাডমিট হচ্ছে না, অ্যাটাচ হচ্ছে না। ঠিক আছে, দুজন দিয়েছে, আশরাফুল ইসলাম আর ইমরান হাওলাদার। আমি আপনাদের গ্রেড দিয়ে দিব, আর বাকিরা যারা অ্যাটাচ করেন স্যার নাই কাইন্ডলি স্যার অ্যাটাচ আমারটা করে একটা দিন। সাবমিটই হচ্ছে না স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার সাবমিট হচ্ছে আমারটা না কেন? অ্যাডমিট সাবমিট হচ্ছে না, সবারটা হচ্ছে, আপনারটা হচ্ছে না জানি কেন? না। আপনি কি পিসি থেকে ট্রাই করছেন নাকি মোবাইল থেকে ট্রাই করছেন? না না ফোন থেকে স্যার। আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে একটু ফোন ল্যাপটপ থেকে থেকে স্যার। ট্রাই করেন। স্যার ফোন ল্যাপটপ দিতে ল্যাপটপ হবে তো নাই স্যার। আচ্ছা, স্যার ফোন থেকেও সাবমিট হয়? ওর তো কথা, আপনি একটা স্ক্রিনশট নিয়ে সাবমিট করেন আপনার যদি পিডিএফ আপলোড না হয়। স্যার স্যার চেষ্টা তো করছি স্যার। স্ক্রিনশটের চেষ্টা করো। হচ্ছে না আপনাদের, কি সমস্যা মনে হয় গুগল ফর্মে হয়েছে তাই না? গুগল ফর্মে মনে সাবমিট হচ্ছে না, এটা হয়ে গেছে। কিন্তু মোটামুটি সবাই পারছে, অল্প কয়েকজন বাকি আছে এখন। তো আপনারা একটু ট্রাই করেন, আর যদি না পারেন আজকে পর্যন্ত ট্রাই করেন, যদি না পারেন তাহলে আমি একটা গুগল ড্রাইভ খুলে দিব আপনাদেরকে, ড্রাইভের ফোল্ডার, ওখানে সাবমিট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস নিয়ে আমি গত ক্লাসে একটা সমস্যায় পড়ছিলাম যে আপনাদেরকে দেখানোর কথা ছিল আমার, যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে আমরা কোনো একটা সিগন্যালকে নিচ্ছি, এই সিগন্যালটাকে আমরা প্লট করব কিভাবে বা ভিজুয়ালাইজ করব কিভাবে, যে কোন কোন ফ্রিকোয়েন্সি গুরুত্ব এখানে আছে। তো এটা করতে গিয়ে আমি যে সমস্যাটাতে পড়লাম যে আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখলাম, অনলাইনে অনেক জায়গায় সার্চ করলাম, কোথাও ঠিক ডাইরেক্ট মানে ইনস্ট্রাকশন দেওয়া নেই যে কিভাবে এই জিনিসটা করতে হয়। এবং যেটা অ্যাপারেন্টলি মনে হলো যে এটা কম্পিউটারের সাহায্য ছাড়া এই ধরনের প্লটিং করা সম্ভব না। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি, আমার কম্পিউটারে ম্যাটল্যাব ছিল না, তো আমি ম্যাটল্যাব ইনস্টল করলাম। ম্যাটল্যাব ইনস্টল করে আপনারা কি দেখতে পারতেছেন ম্যাটল্যাবের উইন্ডোটা? জি স্যার। আচ্ছা, তো ম্যাটল্যাবে আমি খুব সিম্পল একটা কোড রান করলাম, রান করে মানে দেখার চেষ্টা করলাম যে এটার ভিজুয়ালাইজেশনটা আসলে কিভাবে হইতে পারে। তো আপনারা এখানে মনে কোডটা দেখতে পারতেছেন ফুরিয়ারের। আপনাদের কি ছোট লাগতেছে না পড়তে পারতেছেন?
দেখি একটু জি বড় স্যার করা পড়তে যায়। পারছি না অনেক। পড়তে পারছেন? আচ্ছা ঠিক আছে। এখানে তাহলে আমি যেটা করছি মানে ম্যাটল্যাবে তো আসলে ওইভাবে সাইন কস ছাড়া কন্টিনিউয়াস সিগন্যাল মানে তৈরি করা খুব ডিফিকাল্ট, কারণ আপনি সাইন কজের ভিতরে যে জিনিসটাই লিখবেন মানে টি এর ভ্যালুটা সাইন থিটা বা কস থিটা, ওই থিটাটার একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম থাকতে হবে বা একটা ভেক্টর থাকতে হবে, যেটাকে আমরা বলি ম্যাটল্যাবে। তো ওরকম মানে কন্টিনিউয়াসলি দেওয়া যায় না, এটার মধ্যে কিছুটা মানে একটা নির্দিষ্ট টাইম পর পর স্যাম্পল করতে হয় যে কোনো ভেরিয়েবলে যদি আপনি করেন। তো আমি এখানে যেটা করছি যে আমি এখানে টি একটা ভেরিয়েবল ডিফাইন করছি, যে ভেরিয়েবলটা একটা ভেক্টরকে কন্টেইন করবে, যে ভেক্টরটা হলো কি -2 থেকে 2 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে নিবে 1/50 ইন্টারভালে, মানে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ডিফারেন্স হবে 1/50। ঠিক আছে, এইভাবে আমি একটা বলতে পারেন এটা একটা ডিসক্রিট সিগন্যাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো ছোট, 1/50 এত ছোট যে এটাকে দূর থেকে দেখলে কন্টিনিউয়াস সিগন্যালই মনে হবে। তো এটাকে আমি এক্স, আপনাদের যে ফাংশনটা ছিল এক্স হলে কি e⁻−t, মানে আপনাদের e⁻−at যেটা ছিল আর কি, তা আমি এর ভ্যালু 1 ধরে নিয়েছি এখানে e⁻−t করার পরে তারপরে হলে গিয়ে আমি এখানে বড় হাতের এক্স যেটা মানে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম যে রূপটা, সেটাকে হলে গিয়ে জাস্ট সিম্পল ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে এফএফটি দিয়ে আমরা দেখতে পারি যে এক্স এর এফএফটি। ওটাকে আমি যখন প্লট করতে গেলাম তখন দেখি যে এটার প্লট হচ্ছে না, মানে এই এক্সটাকে আমি যখন প্লট করতে গেলাম তখন কিছুতেই এটার প্লট হচ্ছে না। তারপরে আমি অনলাইনে একটু পড়ালেখা করে দেখলাম যে এই এক্সটার মধ্যে অ্যাকচুয়ালি আপনার যেটা আমরা দেখছিলাম অঙ্ক করার সময়, যে এটার মধ্যে আপনার ইমাজিনারি ভ্যালু আছে এবং রিয়েল ডোমেইনেও ভ্যালু আছে। এই জন্য এই জিনিসটাকে আমরা 2 ডাইমেনশনালি ভিজুয়ালাইজ করতে পারতেছি না। 2 ডাইমেনশনালি এই জন্য আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি না। প্রণব নন্দী আপনি একটু মিউট করেন, আপনাকে মিউট করতে পারতেছি না। আচ্ছা, তো এই জন্য আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি না। তো পরে যেটা ওরা করতে বললো যে এখানে যদি আমরা অ্যাবসলিউট ভ্যালুটা শুধু দেখতে চাই, মানে এক্স এর যদি অ্যাবসলিউট ভ্যালুটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই জিনিসটাই 2 ডাইমেনশনালি প্লট করতে পারবো। তো এখানে যদি পুরো কোডটা যদি আমরা আরেকবার রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে মানে আমাদের মেইন যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা দেখতে হলে যে এটা একটা এক্সপোনেনশিয়াল মানে এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, এটা হলো কি আমাদের অরিজিনাল টাইম ডোমেইনে যে ফাংশনটা ওইটা। এখন এটাকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে চাই, মানে জাস্ট ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, করে এটার অ্যাবসলিউট ভ্যালুটা দেখলাম। অ্যাবসলিউট ভ্যালুটা যদি দেখি তাহলে আমরা এই যে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম দেখতে পারবো যে 0 থেকে 50 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, তারপর আবার একটা পর্যায়ে গিয়ে আবার ফ্রিকোয়েন্সি বেড়ে যায় 150 থেকে 200। কিন্তু এই জিনিসটা টোটাল রিপ্রেজেন্টেশন না। আমি যদি আপনাদেরকে ক্যামেরাতে দেখাই ছবিটা, আমি শেয়ারটা অফ করি। আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে যে e⁻−t, আমার ক্যামেরাটা মানে ডিসকানেক্টেড হয়ে গেছে, না e⁻−t এর আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা আসার কথা এরকম। এটার ফুরিয়ার ট্রান্সফরমেশনটা এরকম আসার কথা, মানে টাইম ডোমেইনে যদি এটা এরকম থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা আসার কথা এরকম। কিন্তু আমরা ম্যাটল্যাবে দেখতে পারতেছি যে এটা আসে না, ম্যাটল্যাবে যদি আমরা করি এটা আসে না, কারণ এই জিনিসটার মধ্যে আপনার যেরকম মানে আমরা যেটা দেখছিলাম যে আমাদের এরকম আসে 1/a + j ω এরকম কিছু একটা আসে। তো এই পার্টটা আমরা এখানে যদি সাইন কজে যদি যোগ বিয়োগ করে যদি খাতায় আঁকি
তাহলে আমরা এইভাবে আঁকতে পারবো। কিন্তু আমরা যদি কোনো একটা সফটওয়্যারে দেখতে চাই অ্যাবসলিউট ভ্যালু, তাহলে অ্যাবসলিউট ভ্যালুতে এই পুরো জিনিসটার রিপ্রেজেন্টেশন থাকবে না, তার মধ্যে শুধু আমরা রিয়েল পার্টটাকেই দেখতে পারবো, ইমাজিনারি পার্টটাকে দেখতে পারবো না। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? বুঝিনি স্যার। কোন জিনিসটা বুঝেন নাই? স্যার কেন আসলে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না এই এটা বুঝি নাই। এই মানে যে ভ্যালুটার রিপ্রেজেন্ট করা যাচ্ছে, আপনি যদি এই জিনিসটাকে যদি চেঞ্জ করে কোনোভাবে যদি সাইনের একটা এক্সপ্রেশনে নিয়ে যান, মনে করেন সাইনের একটা এক্সপ্রেশনে নিয়ে গেলেন এরকম, যে মনে করেন সাইন ওমেগা মাইনাস কস ওমেগা, এরকম একটা এক্সপ্রেশনে যদি আপনি নিয়ে যান, এই জিনিসটা থেকে যদি এটা যদি আনতে পারেন, তখন দেখা যাবে যে আপনি যদি এই দুইটা ইকে আঁকলেন, মনে করেন এখানে 2 ওমেগা আছে, এখানে সাইন ওমেগা আছে, তখন আপনি সাইনটাকে এখানে আঁকলেন এরকম, আর cos 2 ওমেগা যেটা cos 2 ওমেগাটাকে আপনি আঁকলেন লিখে এখান থেকে এরকম। তো এইখানে যে প্রত্যেকটা পয়েন্টে আপনার বিভিন্ন ভ্যালুস আছে না, এই ভ্যালুগুলোকে আপনি যদি যোগ বিয়োগ করেন একটার থেকে আরেকটা, আমরা যেভাবে স্টেপ ফাংশনে যোগ বিয়োগগুলো করছিলাম, মানে অ্যাকচুয়ালি আপনি যদি সাবট্রাক্ট করেন, এই অপারেশনটা যদি করেন, তখন দেখতে পারবেন যে আপনি এই জিনিসটা এরকম আসতেছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি মানে sin ওমেগা থেকে cos ওমেগার যে ভ্যালুগুলো আছে অ্যামপ্লিটিউডে সেগুলোকে বিয়োগ হ্যাঁ করতে হ্যাঁ হবে। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যদি এই জিনিসটাকে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে ম্যাটল্যাবে যদি আপনি করার পরে তো ম্যাটল্যাব দেখবে যে এটার ফলাফলটা এইটা আসছে, ঠিক আছে, মানে এটার মধ্যে রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে। তো ওকে যখন আমি এই জিনিসটা প্লট করতে বলবো, ওই জিনিসটাকে ডাইরেক্টলি সাইন কজে নিয়ে গিয়ে তারপরে প্লট করতে পারবে না। ওকে তারপরে আমাকে স্পেশাল এই কমান্ডটা দিতে হবে, যে কমান্ডটা হলে গিয়ে তুমি শুধুমাত্র অ্যাবসলিউট ভ্যালুটা দেখাবে এক্স এর, ইমাজিনারি পার্টটাকে বাদ দিয়ে দাও, ইমাজিনারি পার্টটা তোমার প্লট করার দরকার নেই। তখন ওই কি করবে, তখন তার এই মানে j জিনিসটাকে ওমেগাটুকু প্লট হবে। না, হ্যাঁ, তখন ও কি করবে, তখন এই জিনিসটাকে ও যে কনজুগেট ইউজ করে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবে, যে এক ভাগের মধ্যে আপনার থাকবে হলো কি শুধু রিয়েল পার্ট, আরেক ভাগের মধ্যে থাকবে হলো কি শুধু ইমাজিনারি পার্ট। মনে করেন সামথিং সামথিং বাই এ এরকম প্লাস জে সামথিং বাই মনে করেন এরকম এরকম একটা ফর্মে ও ভাগ করে ফেলবে, ভাগ করে ফেলে শুধু এই পার্টটুকুকে ও প্লট করবে, এই পার্টটুকুকে ও প্লট করবে না। তো এই জন্য মানে যদিও আমি ভাবছিলাম যে না এটা করাটা অনেক ইজিয়ার হবে, বা আমার মনে হয়েছিল যে আমি কখনো করছিলাম এই জিনিসটা, কিন্তু এখন আমি যেটা দেখলাম যে এই জিনিসটা এত সহজে করা সম্ভব না, এই জন্য আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা পাবলিশ করি নেই ওই দিন, করি নেই, কারণ আমি পরে দেখলাম যে এটা করা সম্ভব না আপনাদের পক্ষে, সো আমি এটা কি অ্যাসাইনমেন্ট দিব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের যদি কারো কম্পিউটারে ম্যাটল্যাব স্যার আমরা থাকে যেটাই চিন্তা করছিলাম যে আপনি বা ল্যাপটপে আপলোড যদি করেন না থাকে, কেন assignment? হ্যাঁ মানে সব জায়গাতে এই জিনিসটা দেওয়া আছে বুঝছেন, মানে আপনি অনলাইনে যে কোনো জায়গাতে যান, যে সার্চ দেন যে e⁻⁻t বা e⁻−at বা e⁻−মডুলাস at, এটা দিয়ে সার্চ দেন, সব জায়গাতে আপনাকে এই ছবিটা দেখাবে, এই ফিগারটা দেখাবে, ঠিক আছে। কিন্তু এই ফিগারটার সমস্যাটা কি, এই ফিগারের আপনার যে a/t যখন দিলেন, তখন শুধু মানে এই জায়গাটার অ্যামপ্লিটিউড আপনি জানতেছেন, ঠিক আছে, মানে যেহেতু আমরা জানি যে e⁻−0 যখন হবে তার মানে এটার ভ্যালু হবে 1, তাই না? তো এই জিনিসটা এখানে বসানো সম্ভব, কিন্তু এই বাকি ভ্যালুগুলা প্লট করার কোনো ক্লিয়ার আইডিয়া আমি পাইনি আর কি, আমি পার্সোনালি পাইনি। তো আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন আপনাদের যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে। আমি এখনো সার্চ করতেছি কিন্তু সময় কম, তো এখনো খুঁজে শেষ করতে পারিনি, এই জন্য আমি তাড়াতাড়ি ম্যাটল্যাবে প্লট করছি আর কি। তো ম্যাটল্যাবে প্লট করে দেখলাম যে না, এই জিনিসটা আসলে স্টুডেন্টদেরকে বলাটা আনফেয়ার, যেটা আমি নিজেই করতে পারতেছি না, কারণ এখানে শুধু আপনার রিয়েল পার্টটা প্লট করা যাচ্ছে, ইমাজিনারি পার্ট প্লট করা কিছুতেই সম্ভব না। তো আমি যদি কোনো ওয়ে পাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু আপাতত আমার হাতে কোনো ওয়ে নেই, এই জন্য আমি এই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দিব না। আপনাদেরকে বাকি যে একটা অঙ্ক দিছিলাম ওই অঙ্কটা আপনারা করেন, আর 2-3টা অঙ্ক আমি এক্সট্রা অ্যাড করে দিব, ঠিক আছে। এটি আপনাদের ক্লাস টেস্ট 2 হবে। ক্লাস টেস্ট 2টা আমি চিন্তা করতেছি রিলেটিভলি ইজিয়ারই হবে। আচ্ছা ঠিক আছে, আর এটাই ছিল গত ক্লাসের কনফিউশন একটা। আরেকটা ছিল হলো কি, আমরা একটা অঙ্ক আপনাদেরকে দিছিলাম যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য, ওই অঙ্কটা কি ট্রাই করছেন, যেটা বলছিলাম যে ক্লাস টেস্টের হিসাবে নিব? স্যার আমরা ওয়েট করছিলাম যে হচ্ছে আপনি পাবলিশ করবেন, তারপরে সবগুলোকে আচ্ছা একসাথে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এই উইকেন্ডের আগে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা উইকেন্ডে একটু ট্রাই করেন তাহলে, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক স্যার। আছে। এরপরে হলে গিয়ে আমরা গত ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম সেটা হলে গিয়ে ফুরিয়ার ট্রান্সফরমেশনের
কিছু প্রপার্টি আমরা পড়ছিলাম, যে একটা প্রপার্টি ছিল হলো গিয়ে টাইম শিফটিং এর প্রপার্টি আমরা দেখছিলাম, আরেকটা দেখছিলাম হলো কি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে করতে হয়, ওই প্রপার্টিটা দেখছিলাম। তো তারপরে আমার মনে হলো যে মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পড়ে কি লাভ, মানে আমি কেন পড়াইতেছি, মানে এই জিনিসটা আমি তখন চিন্তা করিনি। তো আমার কাছে মনে হলো যে এইভাবে যদি আমি জাস্ট শুধু আপনাদেরকে যদি বিভিন্ন প্রপার্টি দেখাই, তাহলে প্রপার্টি দেখানোটা অনেকটা পয়েন্টলেস হবে, কারণ এটা কেন যে করতেছি বা কি জন্য যে করা হইতেছে এটা আসলে বোঝার কোনো উপায় নেই। মানে আমি নিজেও খুব কনফিউজ ছিলাম যেটা কেন পড়তেছি, যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি কিরকম, এটা পড়ে লাভটা কি আসলে। তো পরে মনে হলো এটার থেকে ভালো হবে এটাই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগতে পারে, বা সেখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো এই জিনিসটা বোঝাটা একটু ইজিয়ার হবে, যে এই জিনিসটা পড়াটা প্রয়োজন কেন, বা এত যে প্রপার্টি পড়তেছে, লিনিয়ারিটি প্রপার্টি, টাইম শিফটিং প্রপার্টি, টাইম স্কেলিং প্রপার্টি, ইনভার্সন, এগুলো পড়ে আসলে লাভটা কোথায় হইতেছে। তো আজকে আমরা চেষ্টা করব যে ওই জিনিসটা দেখার, যে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফরমেশনটা প্র্যাকটিক্যালি আমরা কোথায় ইউজ করি, 1 নম্বর। আর 2 নম্বর হলো গিয়ে আমরা প্রপার্টিগুলোর একটা শর্ট লিস্ট দেখব, মানে ওই আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনেরও যেমন একটা শর্ট লিস্ট আছে, তেমনি ফুরিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টিগুলোরও একটা শর্ট লিস্ট আছে সলিমানের বইতে। তো আমরা চেষ্টা করব এই বিভিন্ন প্রপার্টিগুলোর শর্ট লিস্টগুলো দেখে কয়েকটা অঙ্ক করার, মানে অ্যাকচুয়ালি এই প্রপার্টিগুলো আমাদের কি কাজে আসে সেটা দেখার। তাহলে আমি আবার একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, যদি আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন সবাই। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখেন, এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমি যে বললাম যে বিভিন্ন প্রপার্টি আছে, ওই প্রপার্টিগুলোর শর্ট লিস্ট সলিমানের বইতে দেওয়া আছে। তো এটা যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখবেন যে এখানে শুরু হয়েছে লিখেছে xt থেকে আমরা x ওমেগা পাই, আমরা সবাই জানি। তারপরে দেখেন গত ক্লাসে আমরা একটা প্রপার্টি দেখছিলাম যে xt - t নট যদি আমাদের কাছে থাকে, তাহলে সেটাকে আমরা চাইলেই x ওমেগা e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t নট আকারে দেখাতে পারি। মানে পুরো জিনিসটা আবার শুরু থেকে না করে জাস্ট x ওমেগাটা যদি বের করি, মানে xt এর জন্য যদি x ওমেগাটা বের করি, যে প্রথম প্রপার্টি যদি আমরা অ্যাপ্লাই করি, যে xt থেকে x ওমেগাতে নিলাম, নেওয়ার পরে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি করে দিলাম, টি নোট করে দিলাম, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল, আমার পুরো অঙ্কটা করা লাগবে না। এরকম আমাদের আরো কতগুলো প্রপার্টি আছে, যেমন মনে করেন টাইম স্কেলিং এর প্রপার্টি আছে, যে x80 যদি আপনার থাকে, মানে আমরা এখানে a দ্বারা স্কেল করে দিচ্ছি টাইম ডোমেইনটাকে, তাহলে আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখতে পারি 1/a x ওমেগা বাই a। মানে আপনি পুরো জিনিসটা না করে, এই পুরো জিনিসটা দিয়ে শুরু থেকে আবার না করে জাস্ট x ওমেগা বাই a বের করলেন, মানে xt বাই a বের করলেন, xt বাই a বের করে তারপরে এই জিনিসটার আগে একটা 1/a দিয়ে দিলেন, তাহলেই হয়ে গেল, অঙ্কটার মধ্যে আর কোনো ঝামেলা রইল না। ঠিক আছে, এখন কোশ্চেন আসতে পারে স্বাভাবিকভাবে, যদি আমাদের এমন থাকে যে x80 মাইনাস t নট যদি থাকে, তাহলে আমরা কি করব। তো ওই জিনিসটা আমরা দেখবো যে কম্বাইন্ড টাইম স্কেলিং এবং শিফটিং যদি থাকে তখন কি করব, এবং ফাইনালি আমরা যে জিনিসটা দেখবো যে এটা অ্যাকচুয়ালি কি কাজে আসবে, মানে এগুলো জেনে কি লাভ। এটা দেখার আগে আমরা যে জিনিসটা দেখি যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কোথায়, মানে এটা আমরা কোথায় ইউজ করি। তো ফুরিয়ার ট্রান্সফরমেশনটা সবচেয়ে বেশি যেখানে ইউজ করা হয় সেই জিনিসটা হলো কি আমাদের বিভিন্ন সিগন্যাল, যে সিগন্যালগুলোর মাধ্যমে আমরা কমিউনিকেশন করি। যেমন মনে করেন আমরা যে এএম সিগন্যাল শুনি রেডিওতে, জানি না আপনারা এএম রেডিও শুনছেন নাকি কেউ কখনো। তো এএম এর মানে হলো কি অ্যামপ্লিটিউড মডুলেশন আর কি, মানে আপনারা যে রেডিও ফ্রিকোয়েন্সি এম সিগন্যাল কোনটাকে বলছেন, মানে লাইক রেডিওতে তো আমরা এফএম সিগন্যাল শুনি না। রেডিওতে আমরা এফএম সিগন্যাল শুনি, যেটা হলো কি আপনার খুব শর্ট রেঞ্জের জন্য। মনে করেন আপনারা যদি এফএম রেডিও শুনে থাকেন কখনো, দেখবেন যে ঢাকার বাইরে আপনি যদি বের হন, তাহলে আপনি ঢাকার যে এফএম রেডিওর ব্যান্ডগুলো এগুলো আপনি পাবেন না। কুমিল্লার কাছাকাছি চলে গেলে আপনি ঢাকার সিগন্যালগুলো আর পাবেন না। তো এফএম ইউজ করা হলে কি শর্ট রেঞ্জে, মানে আরবান এরিয়াতে। এএমটা হলে কি অনেক লং রেঞ্জ ট্রাভেল করতে পারে। সেটা হলে কি আপনারা কেউ যদি বাংলাদেশ বেতার শুনে থাকেন, বাংলাদেশ বেতারের যে সিগন্যালটা, এটা হলে গিয়ে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, এটা অনেক লং রেঞ্জে পৌঁছাতে পারে। দেখা যায় যে আপনার কয়েকশো কিলোমিটার পার করে ফেলে, এবং সিগন্যালের ফিডেলিটি তখনও থাকে কয়েকশো কিলোমিটার পার করার পরে। তো অ্যামপ্লিটিউড স্যার, মডুলেশন, বাংলাদেশ বেতারের স্টেশনগুলো তো প্রত্যেকটা সিটিতেই থাকে। হ্যাঁ সিটিতে থাকে, ওটা আপনার এফএম এর কথা বলতেছেন, এফএম এর কথা বলতেছেন না।
মানে বাংলাদেশ বেতারের হয়তো না, আপনি একটা, যে বললেন যে বাংলাদেশ বেতারের সিগন্যালটা এএম সিগন্যাল, তো এইটার হ্যাঁ স্টেশন গুলো তো প্রত্যেকটা সিটিতেই থাকে, তাহলে আমরা যেটা শুনি সেটা কি এএম এর জন্য শুনি? আপনারা বাংলাদেশ বেতারে যেটা শুনেন ওটা অবশ্যই এএম এর জন্য শুনেন, এবং বাংলাদেশ বেতার আপনি আপনার মোবাইলে টিউন করতে পারবেন না, কারণ এই অ্যামপ্লিটিউড মডুলেশনের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনার এফএম এর তুলনায় অনেক বেশি সাইজে বড় আর কি। তো মোবাইলের মধ্যে আমাদের যে চিপটা থাকে, এই চিপটা শুধুমাত্র আপনার এফএম সিগন্যালটাকে ডিমডুলেট করতে পারে, মানে ফ্রিকোয়েন্সি মডুলেটেড যে সিগন্যালটা থাকে ওইটাকে সে ডিমডুলেট করতে পারে। কিন্তু আপনি কিন্তু আপনার মোবাইলে দেখবেন যে আপনি কত পান, মোবাইলের কত কত থেকে কত ব্যান্ডের ফ্রিকোয়েন্সি থাকে আপনারা যখন এফএম সিগন্যাল শুনেন? আমার ঠিক আইডিয়া নেই কত। 80 থেকে 107। এটা কি মেগাহার্টজ না থেকে কিলোহার্টজ? শুরু। মেগাহার্টজ না কিলোহার্টজ? মেগাহার্টজ। মেগাহার্টজ। সেখানে আপনার এম থাকে মনে হয় 500-র দিকে, 500, 1000 এরকম থাকে মনে হয় ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো আপনার মোবাইলে ওই সিগন্যালটা এই জন্য ডিমডুলেট করতে পারবেন না। এএম সিগন্যাল ডিমডুলেট করতে আরো বাল্কি ইকুইপমেন্ট লাগে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের সুবিধাও আছে, এরকম অসুবিধাও আছে। অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা সুবিধা হলো গিয়ে এটা ট্রান্সমিশনটা অনেক দূর পর্যন্ত যায়, এবং অনেক দূর পর্যন্ত আপনার সিগন্যালের ফিডিলিটি রক্ষা হয়, এবং এটার হার্ডওয়্যারটা খুব সিম্পল। হার্ডওয়্যারের ডিজাইন খুবই সিম্পল, এবং এটা নয়েজ পারফরমেন্সও খুব ভালো, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও খুব ভালো থাকে মডুলেশনে। এখন আপনারা তো এর আগে কখনো সিগন্যালের কোনো কোর্স করেননি তাই না, মানে কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন থিওরি? না স্যার, এটাই আমাদের ফার্স্ট। এটি আপনাদের ফার্স্ট। সো আমি শিওর যে আপনারা পরবর্তীতে আরো অনেক পড়বেন, তো আপনারা এই জিনিসটা অবশ্যই পাবেন, অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি এই জিনিসটা আরো পাবেন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে বেসিক্যালি যে জিনিসটা হয় সেই জিনিসটা হলো কি আপনি একটা মেইন সিগন্যালকে আরেকটা সিগন্যালের সঙ্গে করে দিবেন, মানে গুণ করে দিবেন, মাল্টিপ্লিকেশন করে দিবেন, ঠিক আছে? যেমন মনে করেন আপনি এক্সটি যদি আপনার যে সিগন্যালটা আপনি ভয়েস বা অন্য কিছু মিউজিক অন্য কিছু আকারে পাঠাচ্ছেন, এটার সঙ্গে এমটি একটা সিগন্যালকে আপনি গুণ করে দিবেন, মাল্টিপ্লিকেশন করে দিবেন। তো এটা কজ ওয়েভ হতে পারে, এটা সাইন ওয়েভ হতে পারে। তো জেনারেলি এরকম কজ ওয়েভ আকারে থাকে এটা, ঠিক আছে? যে এক্সটি কজ ওমেগা নট টি, মানে আপনি এক্সটি একটা অরিজিনাল সিগন্যালের সঙ্গে কজ ওমেগা নট টি একটা সিগন্যাল গুণ করে দিলেন। এখন এই গুণ করে দেওয়ার ফলে আপনার লাভটা কি হলো? লাভটা যেটা হলো, আপনি যদি এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করেন, আপনি যদি এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনটা দেখেন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখলে আপনি দেখবেন যে এই সিগন্যালটা এখন দুইটা ডিস্টিংক্ট পিকে ভাগ হয়ে যায়, ঠিক আছে? যেটাকে আমরা বলি হলো কি সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ডে ভাগ হয়ে যায়। কারণ আমরা জানি যে কস ওমেগা নট টি কে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে দুইটা ডেল্টা ফাংশন আকারে দেখাইতে পারি। আপনারা এই বইতে, সলিমানের বইতে যদি একটু আগে একটা টেবিল দেখেন, ওই টেবিলের মধ্যে দেখবেন যে কস ওমেগা নট টি কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে এখানে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট এরকম একটা পাই। তো এটার সঙ্গে আমরা যখন এক্স ওমেগাটাকে মানে টাইম ডোমেইনে গুণ করা মানে হলো কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে মডুলেট করা, ঠিক আছে? টাইম ডোমেইনে গুণ করা মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মডুলেট করা। একটু আগে যদি একটা প্রপার্টি দেখেন, এখানে আপনি দেখতে পারবেন এই যে টাইম ডোমেইনে আপনি যদি গুণ করেন এক্সটি এমটি, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে হয়ে যাবে হলো কি কনভলিউশন, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা হয়ে যাবে হলো কনভলিউশন। আর আপনি যদি টাইম ডোমেইনে কনভলিউশন করেন, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে হয়ে যাবে সিম্পলি মাল্টিপ্লিকেশন। সো আপনাদের যদি এরকম মানে টাইম ডোমেইনে যদি এরকম একটা কনভলিউশন থাকে, যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটি করতে পারে, তাহলে আপনি এক্সটি আর এইচটি যে ইন্ডিভিজুয়াল ফুরিয়ার ট্রান্সফরমেশন হবে, দুইটা বের করে জাস্ট গুণ করে দিলেই এটা পেয়ে যাবেন আর কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আর গুণের জন্য উল্টাটা আর কি। তো এখান থেকে আমরা জানি যে এখানে যদি গুণ থাকে টাইম ডোমেইনে, তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হলে জাস্ট কনভলিউশন। এটার কনভলিউশন করলে এক্স ওমেগা এই ডেল্টা ওমেগার সঙ্গে গুণ হয়ে একবার আসবে হলে কি এক্স ওমেগা মাইনাস ওমেগা নট, আবার এই ডেল্টাটার সঙ্গে গুণ হয়ে একবার আসবে হলে কি এক্স ওমেগা প্লাস ওমেগা নট। এটার সুবিধা যেটা হবে দেখেন, এখানে এটা হলে কি আপনার অরিজিনাল এক্স ওমেগা ছিল আর কি, যদি আপনি গুণ না করতেন, মানে এমটিটার সঙ্গে আপনি যদি কস থিটাটার সঙ্গে যদি গুণ না করতেন, তাহলে এই জিনিসটা দেখতে হতে হলে কি এরকম। কিন্তু আমরা যেহেতু কস থিটার সঙ্গে গুণ করছি, এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা হবে দেখতে এখন এরকম। তাহলে আমাদের টোটাল এখন দুইটা ব্যান্ড আছে, দুইটা সাইড ব্যান্ড আছে, এবং এটার অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে গেছে। আপনারা কি সবাই এই ছবিটা দেখতে পারতেছেন?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা সুবিধা যেটা হয়, এটা ডিমডুলেশন প্রসেসটা এক্সট্রিমলি ইজি। এটা ডিমডুলেশন প্রসেসটা কি? এটা ডিমডুলেশন প্রসেসটা হলো কি, আপনি জাস্ট এই যে সিগন্যালটা আপনি রিসিভ করবেন, মানে যে সিগন্যালটা আপনি রিসিভ করবেন, ওই সিগন্যালটাকে আপনি cos ওমেগা টির সঙ্গে আবার গুণ করে দেবেন। মানে আপনার অরিজিনাল ক্যারিয়ার ব্যান্ড যেটা ছিল, মানে যেই ক্যারিয়ারটার সঙ্গে আপনি মডুলেট করে সিগন্যালটা ট্রান্সমিট করতেছেন, আপনি তো জানবেন মানে যেখান থেকে আপনি ট্রান্সমিট করতেছেন ওখানেও জানবেন যে আপনার ক্যারিয়ার ওয়েভটা কি, যেখানে আপনি রিসিভ করতেছেন ওখানেও আপনি জানবেন যে এটার ইটা কি, মানে ক্যারিয়ারটা কি। কারণ একটা প্রোটোকল আছে, তো কমিউনিকেশন একটা প্রোটোকল থাকে সবসময়, যে এখানে যদি আপনি এই ক্যারিয়ার দিয়ে গুণ করেন, আপনার রিসিভার এন্ডে আপনি জানবেন যে অমুক ক্যারিয়ারটা দিয়ে এখানে গুণ করা হয়েছে, একটা প্রোটোকল মেইনটেইন করছে। তো ওই ক্যারিয়ারটা তার দিয়ে মানে যদি, স্যার আমরা যদি একটা সিগন্যালকে ট্রান্সমিট করি, হ্যাঁ তাহলে হচ্ছে যেটা অরিজিনাল সিগন্যাল সেটাতে কিছু না কিছু একটা মাল্টিপ্লিকেশন করে তারপরে সেন্ড করা হচ্ছে। এক্স্যাক্টলি। কারণ আপনি যদি কোন একটা সিগন্যালকে যদি মানে অরিজিনাল ফর্মে যদি আপনি পাঠান, মানে কোনো কিছুর সঙ্গে যদি আপনি মডুলেট না করে, মানে গুণ না করে যদি আপনি পাঠান, তাহলে দেখা যাবে কি যে ওভার দ্য টাইম এই সিগন্যালটার অনেক বেশি অ্যাটেনুয়েশন হবে। ওভার দ্য টাইম এবং ওভার দ্য স্পেস অনেক বেশি আপনার অ্যাটেনুয়েশন হবে, কারণ বিভিন্ন ধরনের নয়েজ থাকবে, সিগন্যালটা নিজের স্ট্রেংথ লুজ করবে। এই জন্য আমরা যেটা করি যে আমরা একটা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে এটাকে মডুলেট করে তারপরে পাঠাই। এটাতে সুবিধা হয় কি, যে ক্যারিয়ার ওয়েভটা এমন ভাবে ডিজাইন করা হয় যে এটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ও তেমন একটা ফিডেলিটি লুজ করবে না, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও ভালো থাকবে আর কি। তো এই জন্য তখন যেটা হবে, যখন আপনি ডিমডুলেট করবেন এবং কিছু সফটওয়্যার অ্যালগোরিদম রান করবেন, ফিল্টারিং এবং অন্য কিছু, তখন দেখা যাবে যে আপনার সিগন্যালের স্ট্রেংথটা অনেক ভালো থাকবে কম্পেয়ার টু আপনি যদি স্ট্যান্ড অ্যালোন একটা সিগন্যাল পাঠাইতেন। তো এখন আমরা যেহেতু ক্যারিয়ার ওয়েভটা জানি যে এই ক্যারিয়ার ওয়েভটা দিয়েই আমি মডুলেট করে পাঠাইছি, তাহলে আমি রিসিভিং এন্ডে কি করতে পারি, রিসিভিং এন্ডে আমি ওই ক্যারিয়ার ওয়েভটা দিয়ে যদি আবার গুণ করে দিই, গুণ করে দেওয়ার ফলে কি সুবিধা হয় দেখেন, গুণ করে দেওয়ার ফলে আমাদের যে মানে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আসবে, ফুরিয়ার ট্রান্সফরমেশনটা দেখতে হবে এরকম। দেখেন তাহলে একটা মজার ব্যাপার কি হয়েছে, এখানে কিন্তু অরিজিনাল সিগন্যালটা ফেরত আসছে, মাঝখানে অরিজিনাল সিগন্যালটা ফেরত আসছে। দেখেন আমাদের অরিজিনাল সিগন্যালটা দেখতে এরকম ছিল না, এবং মডুলেট করার পরে এই সিগন্যালটা দেখতে হয়ে গেছে এরকম, দুইটা সাইড ব্যান্ড চলে আসছে। তো এখন যদি আবার আপনি ডিমডুলেট করেন, মানে আপনি আবার ক্যারিয়ার সিগন্যালটা দিয়ে যদি গুণ করেন, গুণ করা মানে হলো কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভুলেট করা। আপনি যদি কনভুলেট করেন, এটার ফলাফল দেখা যাবে এরকম, যে এখানে অরিজিনাল সিগন্যালটা আপনার ফেরত আসছে এবং এটার স্ট্রেংথ বেশি, আর দুইটা সাইড ব্যান্ড যেটা আছে, দুইটা সাইড ব্যান্ড আরো ফার্দার অ্যাপার্ট চলে গেছে। মানে আগে যেটার সেন্টার ছিল হলে কি ওমেগা নট আর মাইনাস ওমেগা নটে, এখন এটার সেন্টার চলে আসছে 2 ওমেগা নট আর -2 ওমেগা নটে। কেউ কি এটার থেকে অনুমান করতে পারবেন যে আমার এখন কি করলে আমি অরিজিনাল সিগন্যালটা ফেরত পাবো? সো এই দুটোকে বাদ দিতে হবে। এক্স্যাক্টলি, এই দুটোকে বাদ দিতে হবে। তো এই দুটোকে আমরা কিভাবে বাদ দিতে পারি? আমরা জানি যে আমরা যদি সিম্পল একটা ব্যান্ড পাস ফিল্টার বানাই, যে ব্যান্ড পাস ফিল্টারটা আমার -ওমেগা বি থেকে +ওমেগা পি পর্যন্ত সিগন্যালটা রাখবে, আর বাকি সিগন্যালগুলোকে ডিসকার্ড করে দিবে। মানে আমরা ব্যান্ড পাস ফিল্টার মানে যেটা বুঝি, যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ঢুকতে দিবে, একটা আপার লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট থাকবে, এবং বাকি সিগন্যালগুলোকে রিজেক্ট করে দিবে। তখনই আমরা অরিজিনাল সিগন্যালটা আবার ফেরত পেয়ে যাবো, তাই না? এটাই হলো কি আমাদের সবচেয়ে মানে একদম রুডিমেন্টারি আপনার কমিউনিকেশন প্রোটোকল, এএম, মানে প্রাগৈতিহাসিক কমিউনিকেশন প্রোটোকল, অ্যামপ্লিটিউড মডুলেশন। এই জন্য অ্যামপ্লিটিউড মডুলেশনটা দেখবেন যে যত ধরনের আপনার লিগেসি আপনার হার্ডওয়্যার আছে, বা মনে করেন একটা দেশের সবচেয়ে মানে লোয়ার লেভেলের কমিউনিকেশন সিস্টেম অ্যামপ্লিটিউড মডুলেটেড হয়। কারণ অ্যামপ্লিটিউড মডুলেটেড অনেক দূর পর্যন্ত যেতে পারে, এটার প্রসেসটা খুব ইজি, সিস্টেমটা খুব ইজি, মডুলেশন এবং ডিমডুলেশনের সিস্টেমটা খুবই ইজি, এবং এটা জাস্ট মেশিনটা বড়, ইকুইপমেন্টের সাইজটা বড়। বুঝতে পারছেন? জি স্যার। তো এটাই হলো কি ফুরিয়ার ট্রান্সফরমেশনের সবচেয়ে বেসিক ইউজ, যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এরকম একটা সিম্পল কমিউনিকেশন চ্যানেল ডিজাইন করতে পারি। তো আপনার যদি সিম্পলি আপনি যদি এই জিনিসটা জানেন যে কিভাবে আমি একটা সিগন্যালের সঙ্গে একটা কজ ওয়েভকে মাল্টিপ্লিকেশন করব, শুধুমাত্র এতটুকু নলেজ যদি আপনার থাকে, আপনি আপনার বাসায় বসেই আপনার অ্যাভেলেবেল হার্ডওয়্যার দিয়ে কিন্তু আপনি একটা এএম ট্রান্সমিটার রিসিভার বানাইতে পারেন। এটার জন্য আপনার খুব বেশি কিছু করা লাগবে না। এএম ট্রান্সমিটার রিসিভার করতে খুবই সহজ অ্যান্টেনা এবং খুব সহজ হিসাব নিকাশ করা লাগে। আপনারা যদি কেউ বাসায় সময় পান তাহলে একটু ট্রাই করে দেখেন, যদি কারো বাসায় যদি এএম রেডিও থাকে, তো এএম রেডিওতে বাংলাদেশ বেতারের ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করে দেখেন যে কত ফ্রিকোয়েন্সিতে ক্যাচ করে,
এবং আপনাদের কাছে যে অ্যাভেলেবেল জিনিস যা আছে এটা দিয়ে কি আপনাদের পক্ষে একটা এম রেডিও বানানো সম্ভব নাকি, এটা একটু আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? অঙ্ক করালে মনে হয় বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। তো অঙ্কের কোশ্চেন থেকে আমি ফার্স্টে যেটা করছি যে আমি ইসে গেছিলাম আর কি, প্রবলেম লিস্টে গেছিলাম বোঝার জন্য যে জাস্ট এত কিছু কেন পড়তেছি, প্রবলেম লিস্টে কি আছে দেখার জন্য। তো প্রবলেম লিস্টে যেটা দেখলাম যে এখানে ইন্টারেস্টিং অঙ্ক যেগুলি, সেই ইন্টারেস্টিং অঙ্কের মধ্যে আছে হলো কি আপনার এই অঙ্কগুলো। এই যে দেখেন এখানে বলে দিচ্ছে যে এক্স ওমেগা সমান সমান 1, ঠিক আছে, ফর ওমেগা ইজ লেস দেন ওমেগা ক্রিটিক্যাল and is 0 elsewhere. Use the linearity scaling and time shifting theorems to find the transform of the following signals. Sketch the transform. এখানে আপনাকে দেখেন বলছে যে মানে xt যদি আপনার থাকে, আমরা জানি যে xt থেকে আমরা পাবো হলে কি x ওমেগা। এখন এখানে আপনাকে কোশ্চেন করা হয়েছে যে x2t যদি থাকে তাহলে x ওমেগা কি হবে। তো এখানে এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে বলুন তো, যে x2t থেকে x ওমেগা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সিম্পলি দেখতে হবে যে x2t যেটা হচ্ছে যে আমরা জানি যে xt কে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, ক্যামেরাটা কোনো একটা কারণে বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমরা জানি যে xt কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করি আমরা পাই হলে কি x ওমেগা। তাহলে x2t কে ফুরিয়ার ট্রান্সফর্ম হলে কি হবে এটা জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের টাইম ডোমেইনে যদি একটা স্কেলিং ফ্যাক্টর থাকে তাহলে আমরা ইন জেনারেল কিভাবে সেটাকে হ্যান্ডেল করি। আমাদের যদি আমরা জানি যে এখানে যদি x80 থাকে, এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আমরা পাই হলে কি 1/(a), আর এখানে কি জানি থাকে ওমেগা/a নাকি ওমেগা বাই হচ্ছে যেটা থাকে স্যার সেটাই, মানে ওমেগা বাই এই হবে। ওমেগা/a হবে। তাহলে এখানে যদি x2t যদি থাকে তাহলে আমরা এখানে বসাবো লাগে 2 আর এখানে বসাবো লাগে x ওমেগা ডিভাইডেড বাই 2, ওমেগা বাই 2। দ্যাটস ইট। তারপরে মনে করেন আপনার যদি এমন একটা ফাংশন যদি থাকে যে ফাংশনটা হলো গিয়ে x 2t minus 3, 2t minus 3 যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আপনার নতুন যে মানে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা, সেই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কি হবে তাহলে সেই জিনিসটাকে তখন আমরা যে সূত্রতে লিখবো ওই সূত্রটা হলো গিয়ে আপনার e to the power j ওমেগা। ফার্স্টে হলো গিয়ে আমরা এখানে 3টাকে উপরে লিখবো কারণ ওই যে টি নটের যে সূত্রটা, তারপরে এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করে দেওয়ার পরে আবার সিম্পলি এই জিনিসটাকে 1/2 x ওমেগা ডিভাইডেড বাই 2। স্যার এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমরা যে 3/2 লিখেছি এটা কি 2t এর জন্য 2 নাকি এটা অরিজিনালি সবার জন্যই 2 হবে সবসময়? 2tর জন্য, শুধু 2tর জন্য। মানে 2 কে আপনি যদি a ধরেন আর এটাকে যদি আপনি b ধরেন তাহলে এখানে যেটা হবে এখানে b/a হবে। b/a হওয়ার পরে 1/a সরি আর x ওমেগা বাই a। ওকে স্যার। হ্যাঁ, এটাই হলো কমন সূত্র। তাহলে এটা হতে আমাদের সুবিধা কি হবে যে আপনাদের যখন এরকম পরীক্ষাতে অঙ্ক দেওয়া থাকবে, মনে করেন বলা আছে যে xt কে তুমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে x ওমেগা পাবা, তাহলে এই জিনিসটার হলে এইটার ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কি হবে। তো ওইখানে অ্যাকচুয়ালি পরীক্ষাতে আপনার কাছে যে জিনিসটা চেক করা হচ্ছে সেই জিনিসটা হলো কি আপনি কি এই ইন্ডিভিজুয়াল সূত্রগুলো জানেন নাকি, মানে টাইম শিফটিং এবং টাইম স্কেলিং এর যে সূত্রটা আছে এই সূত্রগুলো আপনি জানেন নাকি, এই জিনিসটাই পরীক্ষাতে আপনার কাছে চেক করা হইতেছে। বুঝতে পারছেন? তো সিমিলারলি আমাদের এখানে ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে, আপনার কনভলিউশনের কিছু সূত্র আছে, মাল্টিপ্লিকেশনের সূত্র আছে। তবে মাল্টিপ্লিকেশনের সূত্রগুলা আমি মনে হয় না আপনাদের অ্যাসাইনমেন্টে দিব, কারণ মাল্টিপ্লিকেশনের সূত্রগুলা
আমরা যেহেতু ক্লাসে কভার করিনি তেমন একটা তো মাল্টিপ্লিকেশনটা দিব না। তো আপনাদের অ্যাসাইনমেন্টে আমি দিব হলে গিয়ে শুধুমাত্র এই টাইমস কম্বাইন্ড টাইম শিফটিং স্কেলিং আর দেব হলে গিয়ে আপনারই লিনিয়ারিটি এবং লিনিয়ারিটি সূত্রগুলো, লিনিয়ারিটি এবং ইনভার্সনের সূত্রগুলো। ইনভার্সনের সূত্রটা আপনারা গত ক্লাসে দেখছেন। ইনভার্সনের সূত্রটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আপনার যদি লিনিয়ারিটিটা তো হয়। হ্যাঁ, লিনিয়ারিটি হয়নি, এক্স ওমেগা যদি থাকে তাহলে এখান থেকে আমরা এক্স টি তে কিভাবে নিব, এই জিনিসটা আপনাদের অ্যাসাইনমেন্টে আমি দিব। তো এই জিনিসটা আপনারা জাস্ট সিম্পলি যদি এটা ট্রান্সফরমেশন সূত্রটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনি জাস্ট ওইটার থেকে লিখে ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে পারবেন। আর লিনিয়ারিটি সূত্র যেটা, লিনিয়ারিটি সূত্রটাও খুবই ইজি। লিনিয়ারিটি সূত্রটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আপনারা সবাই কি সলিমানের বইটা পাইছেন নাকি এখন এমন কেউ আছে যে ডাউনলোড করতে পারেননি? আচ্ছা স্যার, পেয়েছি। জি স্যার পাই। আচ্ছা। না, এটা হলো কি আপনার লিনিয়ারিটির থিওরামটা আর কি, যে আপনার যদি আমরা জানি যে এক্সটি যদি আপনার কোনো কিছু লিনিয়ারিটি চেক করতে চান তাহলে ওই জিনিসটাকে আমরা লিনিয়ারিটি চেক করে হলে ধরে নিই যে এক্সটি সমান সমান ax1t প্লাস bx2t। এটা আপনাদের মিড টার্মের আগে লিনিয়ারিটির যে চেকটা ছিল ওখান থেকে আপনারা মনে করতে পারেন যে এইভাবে আমরা লিনিয়ারিটি চেক করি। এটাকে যদি আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেন তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিম্পলি আসবে হলো কি ax1 ওমেগা প্লাস bx2 ওমেগা। মানে এটা হলো কি থিওরাম। এই জিনিসটা আমরা চেক করার কিছু নাই। মানে আগে যে জিনিসটা করতাম হলো কি আমরা কোন একটা সিস্টেমকে লিনিয়ার নাকি নন লিনিয়ার এটা আমরা চেক করে নিতাম, কিন্তু এখানে চেক করার কিছু নাই। এখানে থিওরামটা যেটা সেটা হলো কি আপনার টাইম ডোমেইনে কোন একটা সিগন্যাল যদি থাকে ওটাকে আপনি যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যান তাহলে এই দুইটার মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে। ঠিক আছে, তাহলে এটার সুবিধাটা কি হয়, মানে এই থিওরামটা জানা থাকার সুবিধা আমাদের কি? সুবিধা হলে গিয়ে যে আমরা কোনো কিছুর মানে কোনো একটা এমন একটা টার্ম যদি আপনার থাকে যে এই টার্মটা আপনি কোনো একটা ভাবে যৌগ আকারে আনতে পারবেন। যৌগ আকারে যদি আনতে পারবেন তাহলে আপনি দুইটা টার্মের ইন্ডিভিজুয়াল ফুরিয়ার ট্রান্সফরমেশন করে দুইটাকে যদি অ্যাড করে দেন তাহলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে, আপনি কোনো সমস্যায় পড়বেন না আর কি। যেমন এটার একটা উদাহরণ হলো গিয়ে যে cos ওমেগা টি কে আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার j ওমেগা টি প্লাস e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা টি। ঠিক আছে, cos ওমেগা টি কে আমরা এরকম কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ভাবে দেখাইতে পারি। আপনারা যদি মনে করেন যে আমরা এই জিনিসটা দেখছিলাম এলিমেন্টারি সিগন্যালস, আপনাদের একটা চ্যাপ্টার ছিল ওই স্লাইডে, ওই স্লাইডের মধ্যে এরকম একটা ট্রান্সফরমেশন দেওয়া ছিল যে cos ওমেগা টি এবং sin ওমেগা টি কে আমরা e টু দি পাওয়ার এরকম করে দেখাইতে পারি। তো cos ওমেগা টি কে পার্টিকুলারলি আমরা যদি ভাঙি cos ওমেগা টি কে তখন আমরা e টু দি পাওয়ার j ওমেগা টি আর e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা টি এরকম পাই। তো এখন লিনিয়ারিটি থিওরাম জানা থাকার আমাদের সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো আমি যদি এই টার্মটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করি আর এই টার্মটার যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, দুইটা ফুরিয়ার ট্রান্সফরমেশনকে আমি যদি অ্যাড করে দিই তাহলেই হবে। মানে আমাকে এই পুরো জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা জানি যে লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লিকেবল। এই জন্য আমাদের এই পুরো জিনিসটা আবার করার দরকার নেই। বুঝতে পারছেন? স্যার পুরোটাকে না একবারে না করে আলাদা আলাদা করে সেটাকে শুধু অ্যাড করলেই হবে। এক্স্যাক্টলি, কিন্তু আপনার কাছে যদি কোনো লিনিয়ারিটি প্রপার্টি আপনার জানা না থাকতো, মানে আপনি যদি না জানতেন যে ফুরিয়ার টাইম ডোমেইন থেকে আপনি যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাচ্ছেন এটা একটা দুইটার মধ্যে লিনিয়ার রিলেশনশিপ মেইনটেইন করবে, এই জিনিসটা যদি আমাদের জানা না থাকতো তাহলে কিন্তু আমরা এই দুইটাকে এত সহজে মানে এটাকে ফুরিয়ার করলাম এটাকে ফুরিয়ার করলাম করে যোগ করে দিলাম এরকম কিন্তু আমরা করতে পারতাম না। তখন আমাদেরকে যেটা করতে হতো এই টোটাল জিনিসটাকে একটা ইউনিট ধরে তখন এই পুরো জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করা লাগতো, যে জিনিসটা অনেক বেশি টাইম কনজিউমিং হতো। তো এই জন্য লিনিয়ারিটি প্রপার্টিতে জানা থাকার সুবিধাটা এটাই যে আপনারা যদি কোনো একটা টার্ম এরকম দেখেন, আপনাদের যদি অপরচুনিটি থাকে
সেরকম প্লাস দিয়ে দুইটা টার্মকে আলাদা আলাদা দেখাইতে পারতেছেন, তখন সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে আমি যদি টোটাল জিনিসটাকে যদি আবার রিক্যাপ করি, ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখছি সেটা হলো গিয়ে ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করা হয়, মানে সূত্রটা দেখছি আমরা যে একটা ফুরিয়ার ট্রান্সফরমেশন করার জন্য কি সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, -ইনফিনিটি টু ইনফিনিটি xt e⁻ jωt। এটা দেখার পরে আমরা দেখছি যে এই ফুরিয়ার ট্রান্সফরমেশনের পার্টিকুলার কি কি প্রপার্টি আছে, যেটার মধ্যে আমরা লিনিয়ারিটি প্রপার্টি দেখলাম, স্কেলিং দেখলাম, শিফটিং দেখলাম এবং কম্বাইন্ড স্কেলিং এন্ড শিফটিং দেখলাম। তারপরে আমরা দেখলাম হলো কি কিভাবে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি একটা সিগন্যাল থাকে এটাকে আমরা কিভাবে টাইম ডোমেইনে নিয়ে যেতে পারি, যেটাকে আমরা বলতেছি হলো কি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এবং ফাইনালি আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো কি এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি, সেটা হলো কি অ্যামপ্লিটিউড মডুলেটেড যে কমিউনিকেশন সিস্টেমটা আমাদের আছে রেডিও, সেই কমিউনিকেশন সিস্টেমটার বেসিক স্ট্রাকচারটা কিরকম সেই জিনিসটা আমাদের দেখছি। তো এখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্টে আমরা শুধুমাত্র ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো থেকে আমি আপনাদেরকে 3টা বা 4টা ম্যাথ করতে দেব। ম্যাথগুলো তুলনামূলক ইজিয়ার হবে প্রথম ক্লাস টেস্টের তুলনায়। আপনারা সেটা ওভার দ্য উইকেন্ড করে আমাকে নেক্সট ক্লাসের আগে জমা দিন, মানে আপনাদের ডেডলাইন থাকবে হলে মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবার দিন ক্লাসের আগ পর্যন্ত আর কি 12টার আগ পর্যন্ত। আমার মনে হয় এটা মোর দেন এনাফ আপনাদের জন্য, শুক্র শনি রবি সোম। কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না স্যার। আচ্ছা, এরপরও যদি মানে আমার মনে হয় যে আপনাদের মানে অঙ্ক করতে গিয়ে অনেক সমস্যা হইতে পারে, কারণ ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আমার কাছে অনেক কঠিন লাগে টু বি অনেস্ট। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা যে জিনিসটা করবেন, আমি দেখছি অনেকেই করেন আপনারা অলরেডি, যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওই অ্যাসাইনমেন্টটার নিচে দেখবেন যে প্রাইভেট কমেন্ট করার একটা জায়গা আছে, মানে এই কমেন্টটা শুধুমাত্র আমি দেখতে পারবো আর আমার রিপ্লাই আপনি দেখতে পারবেন, এই বাদে আর কেউ দেখতে পারবে না। তো আপনারা ওই জায়গায় কাইন্ডলি প্রাইভেট কমেন্ট করবেন আপনাদের যে কোনো সমস্যা হলে, মানে অঙ্ক কোথাও যদি মিলাইতে পারতেছেন না, প্রবলেম হইতেছে। আপনাদের সবার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে, দরকার হলে আমি যদি এখানে না বুঝতে পারি আমি পার্সোনালি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। আমি দেখলাম যে অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টে কয়েকজন আপনারা অঙ্ক করেন নাই, মানে কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে দিয়েছেন, আমি ঠিক বুঝি নাই যে কেন বাদ দিয়েছেন আপনারা। তো এই জিনিসটা আপনারা এখানে করেন না, ঠিক আছে? বাদ দিয়েন না, যদি সমস্যা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। কেউ কিছু বলতে চাইছিলেন? মিডে হাইয়েস্ট মার্কস কত আসছে স্যার? হাইয়েস্ট মার্ক কত আসছে এটা জেনে কি করবেন? স্যার হাইয়েস্ট স্যার আমরা তো কার আসছে স্যার এটারও দরকার নাই স্যার, শুধু হাইয়েস্ট মার্কটা কত আসছে এটা তো আমরা জানি। স্যার আমি মার্কসটা পাই নাই স্যার। আপনি অ্যাডমিট কার্ড জমা দিয়ে দিন, আমি মার্কস দিয়ে দিব। হাইয়েস্ট মার্ক আমার যতদূর মনে পড়ে 27। স্যার আমি আজকে অ্যাডমিট কার্ড জমা দিয়েছি স্যার। আচ্ছা আমি দিয়ে দিব তাহলে। আচ্ছা স্যার। হ্যাঁ 27 উঠছে হাইয়েস্ট, খুবই ভালো মার্কস উঠছে আর কি। আচ্ছা, আর একজন আপনাদের ক্লাসমেট আমি জানি না আপনারা চিনেন নাকি, আপনার এই ছেলেটার নাম হলো গিয়ে দীপ্ত কুমার খান, আপনারা কি চিনেন কেউ? জি স্যার চিনি। দীপ্ত কুমার খান অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, আমি এখন ওনাকে কমেন্টও করছি, ওখানে রিপ্লাই দিচ্ছে না। তো দীপ্ত আছে ক্লাসে। দীপ্ত আছেন আপনি? এখানে তো দেখাচ্ছে ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি পারেন তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, যে উনি অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, সো আমি ওনাকে পুরো মার্কস দিতে পারি নাই, তো উনি যাতে অ্যাসাইনমেন্ট জমা কেন দেন নাই বা আমাকে যাতে কন্ট্যাক্ট করে আর কি। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে অ্যাসাইনমেন্টটা চেক করেন, আজকে রাত্রে আমি আপলোড করব, আর কোনো কোশ্চেন থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন পরে। জি স্যার। ঠিক আছে স্যার, গত ক্লাসের ভিডিওটা কি আপলোড করেছিলেন? আমি আপলোড করে দিব। না আপলোড করিনি এখন, আমি করে দিব আজকে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।